লকডাউনে কি কি ঘটতে পারে আপনি মনে করেন? লকডাউনে কি ডক্টর ইউনূস ভয় পাচ্ছে নাকি তারা অতি উৎসাহী হচ্ছে? এই ব্যাপারে যদি আমাদের কিছু বলতেন। আপনাকে ধন্যবাদ ফরিদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আমার সহ আলোচক ডাক্তার শওকত নয়নকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। কেন লকডাউন, কি কারণে লকডাউন? আপনারা জানেন যে 2024-এর 5ই আগস্টের আগে জুলাই মাসে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করে, মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করে সাধারণ ছাত্র জনতাকে সাংবিধানিক সরকার, যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন সামরিক শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে যে বাংলাদেশটি ছিল জঙ্গিদের বাংলাদেশ, ক্ষুধা, দারিদ্র্য, দুর্ভিক্ষ, সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল, সেই বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনায় ফিরিয়ে এনেছিলেন যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। সেই জনগণের আস্থার ঠিকানা, বিশ্বের একজন সফল সৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলে এবং 7.62 রাইফেল ব্যবহার করে সাধারণ ছাত্রদের হত্যা করে সরকারের উপরে দায় চাপিয়ে জনগণকে খেপিয়ে তুলেছিল। তাদের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা। কারণ শেখ হাসিনা হচ্ছে বাঙালির, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে বাঙালির আস্থার ঠিকানা, ভরসার ঠিকানা। সেই শেখ হাসিনার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলে তারা ছাত্র জনতা, পুলিশ হত্যা করে 24-এর 5ই আগস্ট গণতন্ত্রকে হত্যা করে আজকে অসাংবিধানিকভাবে, অবৈধভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে ক্ষমতালোভী, অর্থলোভী, সাম্রাজ্যবাদী শক্তির ক্রীড়ানক, আজকের মব সন্ত্রাসের জনক, ফাদার অফ ফ্যাসিস্ট জামাত বিএনপির সমর্থন নিয়ে ইউনূস বাংলাদেশটাকে জঙ্গিবাদের বাংলাদেশ, বাংলাদেশটাকে ধর্ষকের বাংলাদেশ, বাংলাদেশটাকে খুনের বাংলাদেশে রূপান্তরিত করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলানোর তার প্রান্তে নিয়ে গিয়েছেন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান বঙ্গবন্ধুর নেতৃত্বে রচিত হয়েছিল, সেই সংবিধানকে মুছে ফেলার ষড়যন্ত্র করছেন। এবং আজকে তা তো ইউনূসের প্রতিহিংসা চরিতার্থ হয়নি, তার প্রতিহিংসা হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করা। জামাতের প্রতিহিংসা হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করা। পাকিস্তানিদের প্রতিহিংসা হচ্ছে 71-এর প্রতিশোধ নেওয়া, শেখ হাসিনাকে হত্যা করা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা, বাংলাদেশকে পাকিস্তান বানানো। এই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা শেখ হাসিনার বিরুদ্ধে তথাকথিত অবৈধ আইসিটি আদালতে মিথ্যা মামলা দিয়ে যেন বিচারের নামে প্রহসন করে সাজা রেখেছেন, শুধু বিচারের নামে প্রহসন করছেন। সেই প্রহসনের বিচারের মধ্যে দিয়ে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড ঘোষণা করার তারা চিন্তা করছে।
এবং সেই তারিখটা 13ই নভেম্বর। সেই দিন ওই তথাকথিত অবৈধ আইসিটি আদালত থেকে সেই রায়ের ঘোষণার তারিখ নির্ধারিত হবে। গোটা বাঙালি জাতি মনে করে এই আদালত অবৈধ, এই মামলা মিথ্যা, এই মামলা ষড়যন্ত্রমূলক মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা নয়, এই মামলা গোটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, গোটা জাতির বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা। আমরা এই মামলা, এই আদালত মানি না, এই বিচার মানি না। এই কারণে আমরা এই দিন ঢাকার শহরে লকডাউনের ডাক দিয়েছি, আহ্বান জানিয়েছি। শুধু এই কারণে নয়, আমরা আহ্বান জানিয়েছি এই কারণেই যে বাবা যখন ফজরের নামাজ পড়তে বের হয় তখন সন্তানের রক্তাক্ত লাশ বাবার সামনে, বাসার সামনে বাবা আত্মনাদ করছেন। আমরা দেখছি যে জেলখানায় আমাদের 32 জন নেতাকর্মীকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি বিচার বহির্ভূতভাবে 58 জন আওয়ামী লীগের কর্মী সহ অসাম্প্রদায়িক চেতনার মানুষকে হত্যা করেছেন। আমরা দেখেছি যে বাংলাদেশে আজকে প্রায় 26,000 নারী শিশু ধর্ষিত হয়েছে। আজকে গার্মেন্ট শিল্প বন্ধ, 30 লক্ষ মানুষ, নারী পুরুষ আজকে কর্মহীন হয়ে পড়েছেন। আজকে জুলাই কোনো গণ অভ্যুত্থান নয়, গণসন্ত্রাস হয়েছে। এটা আমার কথা নয়, যারা সেদিন এই আন্দোলনে না বুঝে সমর্থন করেছিল তারা বলছেন যেটা কোনো গণ অভ্যুত্থান হয়নি, এটা গণসন্ত্রাস হয়েছে। এই সমস্ত অপশাসন, দুঃশাসন, এই অপকর্মের বিরুদ্ধে ধ্বংসের দ্বার থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আগামী 13ই নভেম্বর আমরা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালত গঠিত, সেই আদালত বন্ধের জন্য, যে বিচারের নামে প্রহসন করে রায় দেওয়ার চিন্তা করছেন সেটা বন্ধ করার জন্য, এবং সকল রাজবন্দীদের মুক্তি দেওয়ার জন্য, সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, এবং মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষ হত্যা করছে, নারী হত্যা করছে, শিশু হত্যা করছে, এর বিরুদ্ধে আমরা এই লকডাউন দিয়েছি। এবং 10, 11, 12 আমরা 13 সারা বাংলাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছি। আমাদের বিশ্বাস যে বাংলাদেশের জনগণ তারা বিশ্বাস করে যে ইউনূস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। ইতিমধ্যে সেন্ট মার্টিন নাই, ইতিমধ্যে চট্টগ্রাম পোর্ট নাই। আজকে বাংলাদেশের জেলেদের আরাকান আর্মিরা ধরে নিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের আনসার বাহিনীকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের সংবাদপত্রকে প্যারালাইজ করা হয়েছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আজকে আপনি প্যারালাইজ করার ষড়যন্ত্র হচ্ছে। আজকে বাংলাদেশ আজকে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিচ্ছে, আর যারা 71-এ নারী ধর্ষণ করেছেন, গণহত্যা করছেন, তারা আজকে উল্লাস করছেন। আজকে তাই এই সমস্ত দুঃশাসক আর এর প্রতিনিধিত্ব করছেন এই অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী এই মব সন্ত্রাসের জনক ইউনূস। তার পদত্যাগের দাবিতে আমরা এই লকডাউনের কর্মসূচি দিয়েছি, বিক্ষোভ কর্মসূচি দিয়েছি। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো বিশেষ বিশেষ প্রশ্ন নিয়ে। অলরেডি আমাদের কাছে অনেকেরই কিছু প্রশ্ন এসেছে, আপনি যেহেতু দায়িত্বপ্রাপ্ত অনেক প্রশ্ন চলে এসেছে ইতিমধ্যে। আমি এবার যাচ্ছি আমাদের শিক্ষক অধ্যাপক নয়ন সাহেবের কাছে। আপনার কাছে, আপনি একজন গবেষক শিক্ষক, আমি আপনার কাছ থেকে যে আলোচনাটা আশা করব এবং জনগণ আশা করে যে আপনার বিষয়টা থাকবে একেবারে নিরপেক্ষ।
অবশ্যই আমাদের কোনো নিরপেক্ষতা নাই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কোনো সন্দেহ নাই, তারপরে বলতেছি এই যে বাংলাদেশে আমরা একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে দেখলাম একজন জামাতের মৌলবী বলতেছে যে 54 বছর পরে ফেব্রুয়ারি মাসে তাদের নাকি প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। আমি জানি এটা আমাদের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সাহেবের বক্তব্য এক ধরনের হবে, কোনো সন্দেহ নাই রাজনৈতিক বক্তব্য হবে। আপনি একজন শিক্ষক এবং গবেষক হিসেবে এই বিষয়ে জনগণকে বলবেন যে এটা তারা কিভাবে বলার সাহস পায় এবং এর প্রতিক্রিয়া আমাদের কি করা উচিত। আরেকটা হচ্ছে এই যে পাকিস্তানি যুদ্ধ জাহাজ চলে আসলো, এই যুদ্ধ জাহাজ বাংলাদেশের জলসীমানায় আসার কারণে বাংলাদেশের সাথে যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে সংঘর্ষ হতে পারে, এর জন্য কি আমরা বলির পাঠা হয়ে যেতে পারি না, বা এরকম কিছু কি ঘটতে পারে না? এই বিষয়ে, এই দুটো বিষয় যদি আপনি বলতেন। এছাড়াও আপনি প্রাসঙ্গিক বিষয় তো বলবেনই, আজকে আমাদের যে শিরোনাম লকডাউন সম্পর্কে, জি প্লিজ একজন শিক্ষক গবেষক হিসেবে আপনার বক্তব্য আমরা শুনতে চাই। ধন্যবাদ ফরিদ ভাই, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের বরেণ্য এবং অগ্রজ রাজনীতিবিদ কামাল হোসেন ভাইকে, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং একই সাথে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আরপি স্টেশন এবং এই সোজা সাপটা অনুষ্ঠানের সকল কলা কুশলী দর্শক শ্রোতাদেরকে। চমৎকার প্রশ্ন করেছেন আমাকে। আমি এই প্রশ্ন উত্তর আসলে দুই ভাবে দিতে চাই। প্রথম কথা হচ্ছে তারা যে 54 বছরের কথা বলেছেন একজন জামাত নেতা, ইব্রাহিম খলিল বা এরকম কোন একটা নাম, একজন আমি দেখলাম তার ভিডিও, তিনি খুব রক্তচক্ষু এবং প্রায় তার গলার রগ খুলিয়ে তিনি প্রায় 54 বছরের প্রতিশোধ নিতে চান। দেখুন, জামাত ইসলাম এমন একটি রাজনৈতিক দল যার জন্ম হয়েছিল দিল্লিতে, আমরা জানি। সেই সৈয়দ আবু আলা মওদুদি যখন কিনা ভারত পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম চলে, কিংবা আমরা বলবো মোহাম্মদ আলী জিন্নাহ যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম করছেন, এবং তখন বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক বা আমাদের এই পূর্ববঙ্গের যারা রাজনীতিবিদ ছিলেন তারা অনেকেই মুসলিম লীগের নেতা ছিলেন, এবং সেই সময়ে এই সৈয়দ আবু আলা মওদুদি কিন্তু পাকিস্তানের স্বাধীনতা চাননি, তিনি কিন্তু ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছিলেন, এবং যার ফলে পাকিস্তান যখন স্বাধীন হয়ে যায় সেই সৈয়দ আবু আলা মওদুদির কিন্তু ফাঁসির রায় হয়েছে। এবং পরবর্তীতে 1958 সালে আইয়ুব খান ক্ষমতায় আসলে সেই আইয়ুব খানের কাছে বিশেষ ক্ষমা প্রার্থনা করে কিন্তু সৈয়দ আবু আলা মওদুদি বেঁচে যান। এবং তখনও কিন্তু তারা পাকিস্তানের বিরুদ্ধেও তারা এরকম হুঙ্কার দিয়েছিল যে তারা পাকিস্তানে তাদের বিরুদ্ধে যারা পাকিস্তান আন্দোলন করেছে তাদেরকে তারা বিচার করবে, কিন্তু তারা কিন্তু তাদের বিরুদ্ধে বিচার করতে পারে নাই। এবং আজও জামায়াত ইসলাম পাকিস্তানের মনে হয় যদি প্রথম সারির 5টা দল বা 7টা দল তালিকাভুক্ত করা হয়, তারা কিন্তু সেখানে 5টা 7টা দলের মধ্যে তাদের নাম আসে না। এবং পাকিস্তান জামায়াত ইসলামের নেতার নাম বোধহয় সম্ভবত ফজলুর রহমান, মাওলানা ফজলুর রহমান। হ্যাঁ, এবং তিনি ঠিক একই কাজ বাংলাদেশে যেরকম এই নানান রকমের ষড়যন্ত্র করে। আমার অনেক ছাত্র আছে, আমি যেহেতু অস্ট্রেলিয়াতে শিক্ষকতা করি, যারা পাকিস্তান থেকে আগত ছাত্র, আমি তাদের সাথে কথা বলে জানতে পারি যে ওখানকার পাকিস্তানে জামাত ইসলামের অবস্থাটা কি। একদমই সব বেশিরভাগ মানুষ পাকিস্তানের তারা মুসলিম লীগ কিংবা পিপলস পার্টি কিংবা ইমরান খানকে পছন্দ করে, কিন্তু মাওলানা ফজলুর রহমান পাকিস্তান পছন্দ করেন। 1971 সাল আসলো, অর্থাৎ যখন বাংলাদেশের প্রায় 99% মানুষ যখন মুক্তিযুদ্ধের পক্ষে, দেশ স্বাধীনতার পক্ষে ভোট হলো 1970 সালে। অনেকেই 70 সালে শুধু একটা নির্বাচনের কথা মনে রাখে, কিন্তু 70 সালে কিন্তু নির্বাচন হয়েছিল দুইটা, একটা প্রাদেশিক পরিষদের নির্বাচন, একটা ফেডারেল। হ্যাঁ, এবং সেই প্রাদেশিক পরিষদের নির্বাচনে এই যে কামাল ভাই আছেন সেখানে জানবেন যে সেই নির্বাচনে কিন্তু তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদের নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেন নাই, এবং সেই নির্বাচনে ক্যাপ্টেন মনসুর আলী নির্বাচন করেছিল, কারণ তাকে তখন যাতে প্রধান করা যায় সেই পরিকল্পনা আওয়ামী লীগের ছিল। এই ইতিহাস এই জন্য টানছি যে এইরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশটা স্বাধীনতার দিকে আগালো, যখন আমরা গণতান্ত্রিক ভাবে পূর্ব পাকিস্তানিরা তারা ক্ষমতা পায়নি বা তাদের অধিকার প্রতিষ্ঠিত হলো না, তখন বঙ্গবন্ধুর হাতে কিন্তু আর কোনো উপায় ছিল না, তখন সেই 7ই মার্চ আমাদের জীবনে চলে আসলো।
ভালো কথা। সেই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের একটা অশিক্ষিত মানুষ, একজন কৃষক, একজন রিক্সা চালক বুঝেছিল যে দেশের মানুষ কি চায়, কিন্তু এই জামাত ইসলাম তারা বুঝতে সমর্থ হয় নাই। এবং সেই সময়ের সরকারেও পাকিস্তানিদের সেই সরকারে জামাত ইসলামের 4 জন মন্ত্রী ছিল। সেই 4 জন মন্ত্রীদের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাই নাই। এবং তারা 1971 সালে যে কর্মকাণ্ড করেছিল পাকিস্তান সেনাবাহিনী, এবং তারা তাদের কোলাবোরেটর, তাদের দোসর, তাদের সহযোগী। আজকে আওয়ামী লীগকে যে কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে যে কারণে বলা হচ্ছে নির্বাচন করতে দেওয়া হবে না, তাহলে এই যুদ্ধাপরাধী রাজনৈতিক দল কিভাবে নির্বাচন করবে? তাহলে কেন আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন আগে অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি দাবি করেছেন গণভোট হওয়ার কথা প্রথমে জামায়াত ইসলাম এই দেশে ইলেকশন করতে পারবে কি পারবে না, সেই বিষয়ে আগে গণভোট হতে হবে, সেই বিষয়ে রেফারেন্ডাম হতে হবে, তারপরে বাদ বাকি আলোচনা করা উচিত। আমি তার এই দাবির প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল এবং তার সাথে আমি একমত পোষণ করি। তারপরের কথা হচ্ছে এই 54 বছরের বিচার তারা আমাদেরকে করতে চায়। আসলে তারা এই বিচার তারা শুরু করে দিয়েছে। আপনি কি মনে করেন না যে 21শে আগস্ট 2004 সালে 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে যে গ্রেনেড হামলা হয়েছিল সেখানে জামাত ইসলামের হাত ছিল? সেই মুফতি হান্নানের কথা আমরা ভুলে গেছি, আব্দুল সালাম পিন্টুর কথা আমরা ভুলে গেছি। সুতরাং জামাত ইসলাম এই প্রতিশোধ প্রক্রিয়ার অনেকদিন থেকেই তারা আছে এবং এখনো সেটা চলমান আছে। এবং তারা আরো ভয়ঙ্কর নারকীয় তাণ্ডব, আমরা হয়তো যা কল্পনাই করতে পারছি না সেই রকম কোন তাণ্ডব নিয়ে আসছে। ইসলাম নাম গ্রহণ করলেই যে তারা ইসলামী দল হয় এটা আমি বিশ্বাস করি না। কারণ মাওলানা ভাসানী বলেছিলেন নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম নয়। অনেকেই মনে করে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বললে সেই লোকটা বোধহয় ইসলামের বিরুদ্ধে কথা বলছে। না, জামাত ইসলাম কোনোভাবেই ইসলাম নয়। আমার টু দ্য পয়েন্ট কথাটি হচ্ছে এরকম যে জামাত ইসলাম কি করবে কি না করবে সেটা বাংলাদেশের মানুষ এখন কম বেশি সবাই বুঝতে পেরেছে। কামাল ভাই যেটা বলেছেন, সেই জুলাই আগস্ট মাসে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছিল, মানুষের সাথে প্রতারণা করা হয়েছিল, কোটা বিরোধী আন্দোলনের কথা বলে তারা আজকে কি করছে? আজকে তো বাংলাদেশে কোনো সরকারি চাকরির বিজ্ঞাপনই হয় না, আজকে তো সরাসরি শুধুমাত্র তাদের তালিকার মাধ্যমে নিয়োগ হয়ে যাচ্ছে। বাংলাদেশে আজকে কামাল ভাই বলেছেন বিচার ব্যবস্থা কোথায়, আজকে মানবাধিকার কোথায়, আজকে বাংলাদেশে আইনের শাসন কোথায়, আজকে বাংলাদেশের কর্মসংস্থান কোথায়, আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি, আজকে বাংলাদেশের কালচারাল অঙ্গনের অবস্থা কি? বাংলাদেশের ছিল একটি ক্রিকেট, বাংলাদেশের মানুষের জীবনে আনন্দময় একটি জায়গা, তরুণদের গর্বের জায়গা, সেই ক্রিকেটটা পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। দেখেন এখন আর বাংলাদেশ কোন জায়গায় কোনো টুর্নামেন্ট জেতে না, ম্যাচ জেতে না। এই প্রতিটা ক্ষেত্রে দেশটাকে ধ্বংস করে দেওয়ার সকল প্রক্রিয়া, যেটা আপনি একটু আগে বলেছেন, আমাদের বন্দর চলে গেছে, আমাদের সেন্ট মার্টিন দ্বীপ চলে গেছে, আমাদের পার্বত্য চট্টগ্রাম চলে গেছে, এখন আমাদের চিকেন নেকের কাছে আমাদের বোধ হয় যদি ভারতীয় আর্মি ওখানে, কেন ভারতীয় আর্মি আমাদের স্বাধীনতার আজকে 54 বছর পরে সেখানে 3টি সেনা ঘাঁটি করতে হলো তাদের? নিশ্চয়ই যেখানে আমি কানেক্ট করতে চাই যে কথাটি আপনি বললেন যে পাকিস্তানের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ কেন এখন বাংলাদেশের সমুদ্র বন্দরে আসলো, এটা কি পাকিস্তান ভুলে গেছে যে পাকিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরে আসতে হলে আরব সাগর দিয়ে এখানে আসতে হয়? ভারত যদি বলে যে ভারত মহাসাগরে পাকিস্তান আর্মি আমাদের এই জলসীমা অতিক্রম করে বাংলাদেশের বন্দরে যেতে পারবে না, এটা কি পাকিস্তানের নৌবাহিনীর পক্ষে সম্ভব হবে? কোনোভাবেই হবে না। তো সুতরাং এই টেনশন আসলে আমি বলতে চাচ্ছি, আমাদের গ্রামের ভাষায়, গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে পানি ছিটা দিলে তারপরে কিন্তু আরো বড় রকমের প্রতিঘাতের জন্য অপেক্ষা করতে হয়। হ্যাঁ, যেটা আপনি বলছেন যে রাজনাথ সিং বলছে যে মুখের লাগাম টেনে কথা বলার জন্য, তার মানে এটা কিন্তু কোনো সহজ হিসাব বা সহজ কথা না। আপনাদের মনে আছে কামাল ভাই আরো পরিষ্কার ভাবে বলতে পারেন, 29 এপ্রিল 1991 সাল বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়েছিল চট্টগ্রামে এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে, সেখানে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল এবং হঠাৎ করে সেখানে আমেরিকান নৌবাহিনীর মানুষ এসেছিল, নৌবাহিনীর লোক এসেছিল উদ্ধার কর্ম বা সামথিং করার জন্য। তখন এক ঘন্টার জন্য, মাত্র 1 ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী তখন ছিলেন আইকে গুজরাল অথবা
আইকে গুজরাল অথবা আরো আরেকজন কেউ, আমার নামটা ভুল হতে পারে, অথবা ইনবিটুইন বোধহয় আরেকজন প্রধানমন্ত্রী ছিল ভারতের, সেই ভদ্রলোক ঢাকা এয়ারপোর্টে সে 1 ঘন্টা শুধুমাত্র আসছিলেন, এয়ারপোর্ট থেকে তিনি বের হন নাই। তিনি বলেছিলেন যে বাংলাদেশের যে কোনো দুর্যোগে সাহায্য করার জন্য ভারতের মতো প্রতিবেশী দেশ প্রস্তুত আছে। 1971 সালে বাংলাদেশের মানুষের পাশে ভারত দাঁড়িয়েছে, সুতরাং ভারত বাংলাদেশের সাথে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তার মানে ভারত মেসেজটা দিয়েছিল, ওয়াই আমেরিকান নেভি ইজ হিয়ার। আমি একটু মনে করে দিই, শুধু তাই না, আমার স্পষ্ট মনে আছে হঠাৎ করেই কোনো অনুমতি না নিয়ে ভারতীয় হেলিকপ্টার পরে ওইখানে চলে আসছিল, আমার মনে আছে, এই বিষয়টা মনে আছে। জি ধন্যবাদ। এখন এই যে একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে, যেটা আপনি একটু আগে উল্লেখ করেছেন, 25,000 কেজি 25,000 কেজি পপি সিড, পপি সিড আসলো বাংলাদেশে। যেখানেই ড্রাগ, তার মানে যেখানে অস্ত্র সেখানে ড্রাগ, এবং সেখানে ক্ষমতার অবৈধ হোলি খেলা চালানো হয়। এটা যেমন দক্ষিণ আমেরিকার কলম্বিয়াতে এই আমেরিকা করেছিল বা করেছে, একইভাবে এই দক্ষিণ এশিয়ার অঞ্চলে আফগানিস্তানকে এটা করা হয়েছে। সুতরাং নেক্সট বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এই পপি চাষ করার সকল প্রকল্প এবং সন্ত্রাসী জঙ্গিদের যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে, এবং এখনো দেওয়া হচ্ছে, যে কারণে লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে একজন সর্বমিত্র চাকমা নামে একজনকে তারা তাদের প্যানেলে নিয়েছে। এটা কিছুই না, এই চাকমা জনগোষ্ঠীর মধ্যে জামাত ইসলাম তাদের একটা ঘাঁটি তৈরি বা একটা গ্রহণযোগ্যতা তৈরি করবার জন্য এই সিন্ডিকেট তৈরি করেছে। তার মানে ওখানে পপি চাষ হবে, সেই পপি চাষ দেখেন এটা আনা হয়েছে আন্ডার দ্য ক্যাটাগরি বার্ডস ফিড, ফুড হিসেবে। বা এটা বাংলাদেশের মানুষ বোঝে না, বলে পাখিকে, বাংলাদেশের পাখিকে আবার কবে কেউ বিদেশ থেকে খাবার এনে খাওয়ালো। আসলে এটা পোল্ট্রি ফিড হিসাব, এই বার্ডস আপনি খেয়াল করে দেখবেন, যখন বার্ডস ফ্লু নামে একটা ফ্লু 2003 সালে প্রথম অ্যাটাক করে চায়নাতে, সারা পৃথিবীতে তখন মাস্ক পরা শুরু হইলো এয়ারপোর্ট গুলিতে। সেই বার্ডস ফ্লুটা কিন্তু পাখি থেকে না, এই মুরগির ফার্ম থেকে হয়েছিল। হ্যাঁ, এই বার্ডস ফুড নামে যে খাবার এটা আনা হইলো পপি সিড, দেখেন এটা সিড আসছে, এটা কিন্তু কোনো প্রস্তুতকৃত পোল্ট্রি ফিড না। এই সিড তারা পার্বত্য চট্টগ্রামে চাষ করবে, এবং যেখানেই এই পপি চাষ হয় সেখানেই হিরোইন উৎপাদন হবে, কোকুন উৎপাদন হবে, এবং অবৈধ অস্ত্রের দামামা হবে, অস্ত্র চলাচল চলবে। এই বাংলাদেশটাকে সম্পূর্ণ রকমের ধ্বংস করার যত রকমের নীল নকশা তারা এই স্টেজ তৈরি করে ফেলেছে, এবং এই কর্মকাণ্ড তারা শুরু করেছে। ধন্যবাদ। না ঠিক আছে ডক্টর সাখাওয়াত সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে এনেছেন। আমি আবারও ফিরে যাচ্ছি আমাদের জননেতা এস এম কামাল হোসেন সাহেবের কাছে। আমরা আজকে, আপনি হয়তো জানেন, আজকে জামাতে হেফাজতের আমির বলেছে জামাতে ইসলাম আর আমাদের ইসলামে এক নয়, আমাদের মদিনার ইসলাম বলে পালন করি, ওরা মওদুদি ইসলাম পালন করে। জামাতে ইসলাম সবসময় ইসলামের শেকড় উৎপাটনের মিশনে লিপ্ত। আমাদের কাছে ইসলাম এসেছে সাহাবে কেরামের মাধ্যমে, মওদুদির গোটা জীবন কেটেছে সেই সাহাবায়ে কেরামের বিতর্কিত কাজে। এই যে দেখেন আমাদের এক কওমি ঘটনা, এমনকি তারা আরেকটা জায়গায় এমন অভিযোগ করেছে যে জামাত ক্ষমতায় আসলে কওমিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। এটা খোদ জামাতের কওমিদের মিটিং এ আজকের বক্তব্য আমি আপনাকে, আপনি জননেতা হিসেবে অবশ্যই এই বিষয়ে একটা প্রতিক্রিয়া জানাবেন। পাশাপাশি যে কথাটা বলতেছিলেন লকডাউন সমস্যা তো আছেই, আপনার কাছে আরেকটা বিষয়, এখানে একজন প্রশ্ন করেছেন আমাকে, এটাও মেসেজে ছিল, আরেকজন মেসেজে প্রশ্ন করেছেন যে বাংলাদেশ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন, আমি সন্দেহ করি নির্বাচন হবে না, যদি নির্বাচন হয় তবে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করতে চায় সরকার, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের, এখানে আপনার নাম লিখছে, আপনার ভূমিকা কি? আমি আমার ভাষায় বললাম যে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা কি, এটা উনি আসলে জানতে চাই। আসলে আপনার কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা জানতে চাই। জি জি প্লিজ বলেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি আগে দেশবাসীকে আহ্বান করব যে আগামী 13ই নভেম্বর যে লকডাউনের আহ্বান করা হয়েছে, 10, 11, 12 সারা দেশের জেলা উপজেলা যে বিক্ষোভের কর্মসূচি দিয়েছেন, আমি যারা বিশ্বাস করেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমাদের ধরে রাখতে হবে, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন
যারা বিশ্বাস করেন অসাম্প্রদায়িক চেতনার একমাত্র আস্থার ঠিকানা হচ্ছেন শেখ হাসিনা, যারা বিশ্বাস করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হচ্ছে, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই দেশের মানুষের প্রশ্নে, দেশের প্রশ্নে কখনো আপোষ করেননি, কোন বিদেশি শক্তির কাছে মাথা নত করেননি। এবং শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন। যারা মনে করেন যে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, যারা মনে করেন যে শেখ হাসিনা আমাদের একটানা 15 বছর সরকার প্রধান থেকে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন, আমাদের যাদের ঘর নাই ঘর দিয়েছেন, আমাদের সন্তানদের বছরের শুরুতে এক সেট নতুন বই দিয়েছেন, যিনি পদ্মা সেতু করেছেন, যিনি মেট্রো রেল করেছেন, যিনি কর্ণফুলী টানেল করেছেন, যিনি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, যিনি দারিদ্র্য সীমা কমিয়ে এনেছেন, এই কথা যারা বিশ্বাস করেন এবং যারা বিশ্বাস করেন যে আজকে বাংলাদেশ জঙ্গিদের হাতে, বাংলাদেশ 71-এর ধর্ষকদের হাতে, বাংলাদেশ 71-এর হাতে, বাংলাদেশ অর্থলোভীদের হাতে, তাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা যদি আপনার সন্তান হত্যার বিচার নিতে চান, আপনারা যদি মনে করেন এই সরকার ক্ষমতা আসার পর শুধু আরিফের বাবার আত্মনাদ নয়, এমনি শত শত আরিফের বাবা আত্মনাদ করছেন, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ছাত্রলীগের 2টি ছেলেকে পিটিয়ে হত্যা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন একটি বিকারগ্রস্ত ছেলেকে কিভাবে ভাত খাওয়ার নামে পিটিয়ে হত্যা করেছে, কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন যার পা নেই, এক ছাত্রলীগ করার অপরাধে তাকে পিটিয়ে হত্যা করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পিটিয়ে হত্যা করেছে। এমনি ভাবে সারা বাংলাদেশে এই হত্যার বিচার যারা চান যে 5ই আগস্টের আগে এবং পরে তথাকথিত মেটিকুলাস ডিজাইন বাস্তবায়নের নামে 7.62 রাইফেল ব্যবহার করে সাধারণ ছাত্র জনতা পুলিশ হত্যা করেছেন, আমি তাদের কাছে আহ্বান করব যে আগামী 13 তারিখ ঢাকা শহরে সর্বাত্মক লকডাউন পালন করার মধ্যে দিয়ে আপনারা জানান দেবেন এই অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকারকে এবং তাদের দোসরকে যে আমরা আর ইউনূসকে চাই না, আমরা আমাদের অনুভূতি, আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের প্রেরণা, আমরা শেখ হাসিনাকে চাই। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কোনো মিথ্যা বা ভিত্তিহীন মামলা মানি না, আমরা এই অবৈধ আদালত মানি না, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মানি না, এই আহ্বান জানাতে চাই। আর আপনি যে কথা বলেছেন, দেখেন পাকিস্তানের জাহাজ আসছে, আমি এটাকে কোনো অস্বাভাবিক কিছু মনে করি না। যাদের হাত 30 লক্ষ ভাইয়ের, 2,70,000 বা 3 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছেন, সেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসে, 30 লক্ষ শহীদের রক্তে যাদের হাত রাঙানো, তাদেরকে যখন লাল গালিচার সম্বর্ধনা দেয়া হয়, তখন তাদের জাহাজ আসবে, তাদের সেনাবাহিনীর সৈন্যরা আসবে, এটা অস্বাভাবিক আমি কিছু মনে করি না। আমরা মনে করি এর মূলে সব কিছুর জন্য দায়ী এই অবৈধ অসাংবিধানিক, এই ফাদার অফ ফ্যাসিস্ট, এই ইউনূস সরকার, এই মব সন্ত্রাসের জনক ইউনূস সরকার। আমি এই ইউনূসের পদত্যাগের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান করি। কারণ আজকে বাংলাদেশ আজকে বিদেশিদের হাতে, যাদের বাংলাদেশের প্রতি যাদের দেশপ্রেম নেই, যারা দেশকে ভালোবাসে না, যারা দেশকে অন্যের হাতে তুলে দিতে চায়, তাদের হাতে বাংলাদেশ। সেই বাংলাদেশকে রক্ষা করতে হলে আজকে আমাদের সবাইকে মাঠে নামতে হবে। আর এই কারণেই আমরা দেশবাসীকে আহ্বান জানাই। আর নির্বাচনের কথা বলেছেন, দেখেন এখন বাংলাদেশের 60 থেকে 70% লোক মনে করে
যে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে শেখ হাসিনা, এবং বাংলাদেশের 60 থেকে 70% লোক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, তারা 71-কে ধারণ করে, তারা 72-এর সংবিধানকে ধারণ করে, তারা বাংলাদেশকে বিদেশিদের হাত থেকে, তারা বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশ, সেই বাংলাদেশকে রক্ষা করতে চায়। এই কারণে শেখ হাসিনা যখন আহ্বান করবে এই ইউনূসের অধীনে নির্বাচন নয়, হয়তো ইউনূস যেন তেন প্রকারে ক্ষমতার জোরে, অবৈধভাবে ক্ষমতা দখলকারী ক্ষমতার জোরে জামাত বিএনপিদের নিয়ে নির্বাচন করতে পারবে, কিন্তু সেই নির্বাচন জনগণ মানে না। এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে কেউ ক্ষমতা বেশি দিন টিকে থাকতে পারেনি। 96 সালে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিলেন, আপনি জানেন 1 মাস ক্ষমতায় থাকতে পারেনি। নির্বাচন করেছিলেন আওয়ামী লীগ ছাড়া, এরশাদ সাহেব ক্ষমতায় টিকে থাকতে পারেনি। যারা জনগণকে বাদ দিয়ে যেন তেন প্রকারে নির্বাচন করতে চায়, তারা সাময়িকভাবে নির্বাচন জোর করে করলেও কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমি মনে করি জনগণ প্রতিরোধ করবে, জনগণ প্রত্যাখ্যান করবে, কারণ শেখ হাসিনা আওয়ামী লীগ বাদে বাংলাদেশে যে নির্বাচন হবে জনগণ প্রত্যাখ্যান করবে। আমার যে ভাই প্রশ্ন করছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তকে আমি হৃদয়ে ধারণ করি এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা নির্বাচন নিয়ে যে কথা বলেছেন সেই কথা বাস্তবায়নের জন্য আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি মনে করি শতভাগ আন্তরিকভাবে আমি কাজ করব একজন কর্মী হিসাবে। আজকে আপনাকে যেটা বলতে চাই, হ্যাঁ, আজকে আমরা যে কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি পালন করতে আজকে সরকার বাধা দিচ্ছে। সারা বাংলাদেশে আজকে চিরুনি অভিযান চালাচ্ছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছেন। এমনি আমি একটি পত্রিকায় দেখলাম প্রায় আমাদের 1,70,00,000 আমাদের তৃণমূলের নেতাকর্মী আজকে ঘর ছাড়া মানবতার জীবন যাপন করছেন। যে একজন ক্ষুদে ব্যবসায়ী ছিল, তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন, আজকে সে নিঃস্ব হয়ে গিয়েছেন। যার যে বাড়ির পাশে পুকুরে মাছের চাষ করত, তার সেই পুকুর দখল করে নিয়েছেন, আজকে সে নিঃস্ব হয়ে গিয়েছেন। আজকে সারা বাংলাদেশে আমাদের কোটি কোটি সমর্থক, আমাদের নেতাকর্মীরা মানবতার জীবন যাপন করছেন। বাবা মারা গেছেন, বাবার জানাজায় যেতে পারছেন না, সন্তান মা মারা গিয়েছেন, মার জানাজায় যেতে পারছেন না, এমনি মানবতার জীবন যাপন করছেন আমাদের নেতাকর্মীরা। তারপরেও আমি আমাদের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই যে তারা তাদের প্রিয় নেত্রী, তাদের অনুভূতি, তাদের সাহস, তাদের প্রেরণা, তাদের শক্তি শেখ হাসিনার নির্দেশে তারা এখনো জীবন দিতে প্রস্তুত এবং তারা ঐক্যবদ্ধ। 2024-এর 5ই আগস্টের আগের চাইতে আমি মনে করি 2024-এর 5ই আগস্টের পরে আওয়ামী লীগ অর্থাৎ অসাম্প্রদায়িক চেতনার মানুষ আজকে তারা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলেছে। মানুষ যদি সুযোগ পায়, আমি এইটুক বলতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো আঘাত করবে না, হামলা করবে না। আমি মনে করি ঢাকার শহর হবে জয় বাংলার শহর, ঢাকার শহর হবে বন্ধুর নামে, শেখ হাসিনার নামে স্লোগানায় মুখরিত ঢাকার শহর। এইটা মনে করি। জি, ধন্যবাদ আপনাকে।